ব্রেকের পর আপনারা দেখছেন চেতনা টিভি। রাইস অনলাইন ক্লাস চলছে ফিজিক্সের মতো একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে। আজকে আমরা গুরুত্বপূর্ণভাবেই কিন্তু এই ক্লাস করে চলেছি শুরু থেকে। আপনারা যারা শুরু থেকে সঙ্গে ছিলেন তারা তো আজকের টপিকটা অলরেডি বুঝে ফেলেছেন। যারা একদম শেষ মুহূর্তে জয়েন করেছেন তাদের জন্য জানিয়ে দিই আজকের টপিকও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমি আর কথা না বাড়িয়ে সরাসরি স্যারের ক্লাসে চলে যাই। যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে আমাদের পোটেনশিয়াল সম্পর্কে আমরা পড়ছিলাম। তো এবারে সেই পোটেনশিয়াল সম্পর্কে আমরা আরেকটু ডিপলি পড়াশোনা করব। সেটা হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেস। খুব ইম্পর্টেন্ট আমাদের ক্ষেত্রে এটা, ইকুইপোটেনশিয়াল সারফেস। এই কথাটার মধ্যে উত্তরটা লুকিয়ে আছে। ইকুই মানে ইকুয়াল, পোটেনশিয়াল মানে যার বিভবটা সমান। এটাকে বাংলায় বলে সমবিভব তল, ইংরেজিতে বলে ইকুইপোটেনশিয়াল সারফেস। তাহলে মানেটা কি হতে পারে? এটা এমন একটা কাল্পনিক তল যে তলটার প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়ালটা সেম, ওই জন্য ইকুইপোটেনশিয়াল নামটা বলছে। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো এই যে ছবিটা আমরা দেখছি এটা একটা পজিটিভ চার্জ। এবার এই যে পজিটিভ চার্জ, এইখান থেকে আমি একটা ফিক্সড ডিস্টেন্স নিলাম, মনে করো এইটা হচ্ছে ফিক্সড ডিস্টেন্স আর। তাহলে আমি যদি এই আর ডিস্টেন্সটাকে নিয়ে একটা এরকম স্ফিয়ার কল্পনা করি, এরকম যদি একটা স্ফিয়ারকে কল্পনা করি, তাহলে এই স্ফিয়ারটার প্রত্যেকটা বিন্দু ওই পজিটিভ চার্জ থেকে ইকুয়াল ডিস্টেন্সে রয়েছে। তাহলে যদি ইকুয়াল ডিস্টেন্সে থাকে, তার মানে এই যে কাল্পনিক তলটা আমি কল্পনা করলাম, এই যে স্ফিয়ারটা আমি কল্পনা করলাম, তাহলে এই স্ফিয়ারটার প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়াল সমান হবে, ইকুইপোটেনশিয়াল হবে। ওই যেহেতু ওই স্ফিয়ারটার প্রত্যেকটা বিন্দুতে পোটেনশিয়াল সেম, সেই জন্য এটাকে আমরা বলছি ইকুইপোটেনশিয়াল সারফেস। এবার এর প্রপার্টিজগুলো আমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 1 হচ্ছে ফিল্ড ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। এটার মানে কি? দেখো আমি এইটাকে এক মিনিট, আমি কালারটা চেঞ্জ করলে তোমরা ভালো বুঝতে পারবে। দেখো এইটা হচ্ছে আমাদের কাছে ইকুইপোটেনশিয়াল সারফেস, এইটা ইকুইপোটেনশিয়াল সারফেস। তাহলে এই যে ইকুইপোটেনশিয়াল সারফেস, তাহলে এইটাকে ছেদ করছে কারা? এটাকে ছেদ করছে হচ্ছে আমাদের লাইনস অফ ফোর্সগুলো। অর্থাৎ এই যে এই রেখাটা হচ্ছে এটা লাইনস অফ ফোর্স। তাহলে বলা হচ্ছে যে এই লাইনস অফ ফোর্সটা ইকুইপোটেনশিয়াল সারফেসকে সবসময় 90 ডিগ্রি কোণে ইন্টারসেক্ট করবে বা ছেদ করবে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর প্রপার্টি। সেকেন্ড প্রপার্টি কি? ফর এ পয়েন্ট চার্জ দিস সারফেস ইজ স্ফেরিক্যাল। ধরো তুমি এখানে একটাই চার্জ রেখেছো, একটা ইলেকট্রন রেখেছো বা একটা প্রোটন রেখেছো, তাহলে এর যেহেতু এর সব দিকে চার্জটাকে ছড়িয়ে দিচ্ছে 3 ডাইমেনশনালি, তার মানে এর যে ইকুইপোটেনশিয়াল সারফেসটা হবে, তাহলে সেটা কীরকম হবে? একটা স্ফিয়ার হবে, একটা স্ফেরিক্যাল শেপ পাবে। সেটাই এখানে বলা হচ্ছে ফর এ পয়েন্ট চার্জ দিস সারফেস ইজ স্ফেরিক্যাল। নেক্সট হচ্ছে যে work done on this surface to move any charge, work done on this surface to move any charge, সেটা হচ্ছে 0। দেখো যেহেতু পোটেনশিয়ালটা সেম আছে প্রত্যেকটা পয়েন্টে, তাহলে পোটেনশিয়াল সেম থাকার কারণে আমি একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে চার্জকে খুব সহজেই সরিয়ে দিতে পারি, তার জন্য আমাকে কোনো ওয়ার্ক ডান করতে হচ্ছে না। সেই জন্য বলা হচ্ছে ওয়ার্ক ডান অন দিস সারফেস টু মুভ এনি অ্যামাউন্ট অফ চার্জ ইজ 0। ওকে, বেশ। আচ্ছা, এরপরে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে ক্যাপাসিটার। ক্যাপাসিটার খুব অদ্ভুত একটা ডিভাইস। তোমরা যে কোনো মাদারবোর্ড বা সার্কিট বোর্ডে ক্যাপাসিটার ডিভাইসটাকে দেখতে পাবে। ক্যাপাসিটার হচ্ছে, এখানে দেখো ছবি রয়েছে, এখানে বিভিন্ন ধরনের ক্যাপাসিটার আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের ক্যাপাসিটার আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে এইটা প্রথমটা আমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এইটাকে বলা হয় সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার। এটাকে বলা হয় সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার। এই যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, এইগুলো আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই কম বেশি। তো এর কাজ কি? ক্যাপাসিটার আমরা কেন পড়ছি? এর কাজটা হচ্ছে যে ইট ইজ এ ডিভাইস, দেখো এখানে লেখা আছে ইট ইজ এ ডিভাইস হুইচ স্টোরস ইলেকট্রিক চার্জ, হুইচ স্টোরস ইলেকট্রিক চার্জ বা রাদার ইলেকট্রোস্ট্যাটিক চার্জ। তো এখন আমি যদি তোমাকে একটা প্রশ্ন করি যে ধরো তোমার কাছে 3 ভোল্টের একটা ব্যাটারি আছে, সোর্স হচ্ছে 3 ভোল্ট। 3 ভোল্টের ব্যাটারি দিয়ে তোমাকে ধরো বললাম আমি 10,000 ভোল্ট তৈরি করতে হবে, দিয়েছি 3 ভোল্ট, কিন্তু তোমাকে তৈরি করতে হবে ধরো 10,000 ভোল্ট। তো তুমি কি করে করবে? তার একমাত্র রাস্তা হচ্ছে যে ওই ব্যাটারির সাথে তুমি ক্যাপাসিটার দাও। ক্যামেরার ফ্ল্যাশ লাইট
শাটারটা দিলে বিদ্যুতের ঝলকানির মতো একটা আলো বেরোলো, খেয়াল করে দেখবে তারপরে একটা টাইম নেয়, একটা আওয়াজ করে, ওইটা হচ্ছে ক্যাপাসিটারের চার্জিং টাইম। ও তখন ব্যাটারি থেকে চার্জকে নিচ্ছে, নিয়ে নিজে এনরিচড হচ্ছে, পোটেনশিয়ালটাকে বাড়িয়ে দিচ্ছে। যেই তুমি আবার সুইচটা অন করলে, শাটারটা দিলে, তাহলে ওই যে হিউজ অ্যামাউন্টের চার্জকে ও স্টোর করে রেখে দিয়েছে, ওইটাকে ফ্র্যাকশন অফ সেকেন্ডে আমাদের সার্কিটের ভিতর দিয়ে বা বাল্বের ভিতর দিয়ে চালিয়ে দিচ্ছে। তাহলে রয়েছে খুব কম ভোল্টেজ, খুব বেশি হলে 4 ভোল্ট, 4.5 ভোল্ট কি 6 ভোল্ট থাকবে খুব বেশি হলে, কিন্তু ওই যে আলোটা বেরোচ্ছে, সেই আলোটা দেখে মনে হচ্ছে যেন গোটা ঘর বিদ্যুতের মতো আলো হয়ে গেল। এইটাই হচ্ছে রিজন। এইটাকে ওয়েপন হিসেবে ব্যবহার করা যেতে পারে। আমাদের দেশে এখনও হয় না, কিন্তু বিদেশে এগুলো আছে। জাস্ট পেনের মতো দেখতে, তুমি এটাকে অন করে দিলে, এই যে অন করলে তার মানে ও কিন্তু ভেতরে ক্যাপাসিটার চার্জড আপ হচ্ছে। এবার এই পেনটাকে তুমি যে কোনো লোকের দিকে ছুঁড়ে দাও, সে দেখবে একটা খুব বড় সড়ো ভোল্টেজের শক পাবে। এই কারণে তো এইগুলো ক্যাপাসিটার দিয়ে আমরা কি করতে পারি, ক্যাপাসিটারকে দিয়ে আমরা চার্জকে স্টোর করে রেখে দিতে পারি, প্রয়োজন মতো সেটাকে ব্যবহার করব। দরকার হলে আমি একটা ক্যাপাসিটার ব্যবহার করে আমি হিউজ ভোল্টেজ তৈরি করে দিতে পারি। এইগুলি হচ্ছে রিজন। সার্কিট বোর্ডে ক্যাপাসিটার এই কারণেই ব্যবহার করা হয়, কোনোটা জায়গায় যদি আমার চার্জকে ধরে রাখা দরকার হয়, বা ভোল্টেজটাকে কোনোভাবে কন্ট্রোল করার দরকার হয়, বা এসি ভোল্টেজ থেকে ডিসি ভোল্টেজকে আলাদা করার দরকার হয়, সেই সমস্ত জায়গায় আমাদের ক্যাপাসিটার ব্যবহার করতে হয়। তো এই যে ক্যাপাসিটারের যে মেকানিজম, সেটা সম্পর্কে আমরা একটুখানি জাস্ট পড়ে নিই। দেখো, ক্যাপাসিটারের ভেতরে অ্যাকচুয়ালি কি থাকে। আমি সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটারটাকেই যদি একটু ড্র করি, এখানে জাস্ট একটা স্কেচ করছি আমি। এখানে একটা ছবি আছে, যদিও আমি এই ছবিতে পরে আসছি। দেখো, এইগুলোকে বলা হয় পিন। এই যে নিচে আমি আঁকলাম, এইগুলোকে বলা হচ্ছে পিন। এই পিন অ্যাকচুয়ালি কীরকম দেখতে হয়, দেখো, দেখো, এই যে দুটো তারের মতো দেখছি, এইগুলোকেই বলা হচ্ছে পিন। আমি কিন্তু অ্যাকচুয়ালি এই ছবিটাই এঁকেছি। এটা আমরা বাইরে থেকে দেখি, এর ভিতরে কি থাকে আমরা এখন সেটা দেখব। দেখো, এই যে ক্যাপাসিটারটা রয়েছে, এই দুটো পিনের সাথে ভিতরে দুটো প্লেট আটকানো থাকে, এরকম দুটো প্লেট আটকানো থাকে, ঠিক আছে। আচ্ছা, এই যে দুটো প্লেট, তাহলে এর তো একটা এরিয়া আছে। এবার যখনই তুমি এই ক্যাপাসিটারকে ব্যাটারির সাথে লাগিয়ে দেবে, ব্যাটারি চার্জ সেন্ড করবে, তাহলে এই চার্জটা প্লেটে এসে জমা হবে কিছু সময়ের জন্যে। তাহলে ধরো এখানে কথার কথা বলছি, 5টা পজিটিভ চার্জ তৈরি হয়েছে, তার মানে উল্টো দিকের প্লেটে 5টা নেগেটিভ চার্জ তৈরি হবে। তাহলে 5টা পজিটিভ, 5টা নেগেটিভ। তাহলে এই যে 5টা পজিটিভ, 5টা নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে, তাহলে আমি যদি তোমাকে বলি যে নেট অ্যামাউন্ট অফ চার্জ কত, একদিকে 5টা পজিটিভ, একদিকে 5টা নেগেটিভ, তাহলে নেট অ্যামাউন্ট কত হচ্ছে 0। তাহলে ক্যাপাসিটারের মধ্যে নেট অ্যামাউন্ট অফ চার্জ কিন্তু 0, কিন্তু তুমি যদি চার্জের সংখ্যাটাকে গুনতে চাও, নাম্বারটাকে গুনতে চাও, তাহলে কিন্তু তোমার আলাদা হবে। আমি সেটা জানতে চাইছি না, আমি বলছি নেট অ্যামাউন্ট অফ চার্জ। আচ্ছা, এবারে ক্যাপাসিটারে এই যে আমি বলছিলাম একটু আগে, যে তুমি খুব একটা লো ভোল্টেজ সোর্স দিয়ে ক্যাপাসিটার ব্যবহার করে তুমি বেশি ভোল্টেজ তৈরি করতে পারবে। তাহলে এই যে ক্যাপাসিটেন্স কথাটার মানে হচ্ছে কতটা চার্জকেও হোল্ড করতে পারে, কতটা চার্জকেও ধরে রাখতে পারে, এইটাই হচ্ছে তার ক্যাপাসিটেন্স। তাহলে এই ক্যাপাসিটেন্সটা কোন কোন ফ্যাক্টরের উপর নির্ভর করে সেটা আমরা একটু দেখে নিই। প্রথমে হচ্ছে সি প্রপোর্শনাল টু এরিয়া, অর্থাৎ কার এরিয়া, ওই প্লেট গুণর এরিয়া। নেক্সট হচ্ছে সি প্রপোর্শনাল টু 1/r। আরটা কি, আরটা হচ্ছে ডিস্টেন্স, কার ডিস্টেন্স, ওই দুটো প্লেটের মাঝখানে যে ডিস্টেন্স। নেক্সট হচ্ছে সি প্রপোর্শনাল টু কে। কেটা কি, কেটা হচ্ছে ডাইইলেকট্রিক মিডিয়াম মানে কি, দুটো প্লেটের মাঝখানে আমরা ইচ্ছা করে কিন্তু অনেক রকম মিডিয়ামকে অ্যাডজাস্ট করতে পারি। যত সেই মিডিয়ামকে আমরা অ্যাডজাস্ট করব, তত বেশি আমরা ক্যাপাসিটেন্স তৈরি করতে পারবো। মাইকা ব্যবহার করলে, অভ্র যেটাকে বলা হয়, এই ক্যাপাসিটেন্সটা অনেক বেশি তৈরি করা যায়। ওকে, এছাড়া তুমি পেপার ইউজ করতে পারো, বা তুমি ওয়াক্স ইউজ করতে পারো, মোম ইউজ করতে পারো, এগুলো ইউজ করা যায়। মাইকা করলে বেস্ট। তাহলে ক্যাপাসিটেন্সটা কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, আমাদের এই 3টে জিনিস অবশ্যই মনে রাখতে হবে, এবং এইগুলো কিন্তু আমাদের কম্পিটিটিভ ফিল্ডের জন্য খুব ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন কিন্তু মাঝে মাঝেই আসে। আচ্ছা, বেশ। আচ্ছা, এবারে এই যে ক্যাপাসিটেন্স অফ দ্য ক্যাপাসিটার, যেটা নিয়ে আমি ডিসকাস করছি, ক্যাপাসিটেন্সের ইউনিট কি,
ক্যাপাসিটেন্সের ইউনিট হচ্ছে ফ্যারাড, ক্যাপাসিটেন্সের ইউনিট হচ্ছে ফ্যারাড। ওকে, অবশ্যই এটা এসআই ইউনিট, এটা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। ওকে, এটা কিসের ওপর মানে এই ফ্যারাড কেন বলছে, এটা হচ্ছে মাইকেল ফ্যারাডের নাম অনুযায়ী এই নামটা দেওয়া হয়েছে। দুটোই কিন্তু আমাদের মনে রাখার মতো বিষয়। নেক্সট হচ্ছে যেটা আমরা করব সেটা হচ্ছে যে কিছু কনভার্সন দেখব। তার আগে আমরা এই যে ক্যাপাসিটেন্সকে কীভাবে আমরা ডিফাইন করি সেটা একটুখানি ডিসকাস করি। দেখো, ধরো এটা একটা এটা কিন্তু ক্যাপাসিটারের সিম্বল, এই যে প্যারালাল দুটো লাইন ড্র করেছে এটা ক্যাপাসিটারের সিম্বল, এইভাবে ক্যাপাসিটারকে সিম্বলাইজ করা হয় সার্কিটে। তো এটার সাথে তুমি যদি একটা ব্যাটারিকে কানেক্ট করো, নিচেরটা দেখো দুটোই দেখে মনে হচ্ছে তোমাদের কাছে প্যারালাল, কিন্তু খেয়াল করে দেখো উপরটায় দুটো লাইন সমান আর নিচেরটা একটা বড় একটা ছোট। বড়টা হচ্ছে ব্যাটারির পজিটিভকে লেখা হয়, এইগুলো সব কনসেপ্ট আর কি, এইভাবে সিম্বলাইজ করা হয়, আর ছোটোটা হচ্ছে নেগেটিভ। তো এই ছবিটার মানে হচ্ছে একটা ক্যাপাসিটারকে একটা ব্যাটারির সাথে লাগিয়েছো। তাহলে এবার কি হবে, ব্যাটারির একটা ভোল্টেজ আছে, তাহলে ব্যাটারি ভোল্টেজ অনুযায়ী সে চার্জকে সেন্ড করবে আর ক্যাপাসিটার সেই চার্জগুলোকে অ্যাকুমুলেট করবে। তার মানে যত বেশি ভোল্টেজ তত বেশি চার্জ ক্যাপাসিটার নেবে। তার মানে আমরা বলতে পারি যদি চার্জকে কিউ দিয়ে লিখি তাহলে এটা প্রপোর্শনাল টু ব্যাটারি ভোল্টেজ বলতে পারি, যত বেশি ব্যাটারি তত বেশি চার্জ সে নেবে। আচ্ছা, তাহলে এবারে এইটাকে আমরা আবার সেই একই নিয়ম, যে আমাদের যে প্রপোর্শনালিটি কনসেপ্ট রয়েছে, ইকুয়াল সাইন দিলে এটা কনস্ট্যান্ট দিতে হয়, তো সেই কনস্ট্যান্টটাকে আমরা সি হিসাবে লিখছি। তাহলে কিউ ইকুয়ালস টু সিভি, এইটা হচ্ছে আমাদের কাছে একটা ফর্মুলা। এইখানে যে সিটা আমরা লিখছি এইটাকেই বলা হয় অ্যাকচুয়ালি ক্যাপাসিটেন্স, এইটাকেই বলা হয় অ্যাকচুয়ালি ক্যাপাসিটেন্স। ওকে, মাথায় রাখতে হবে একটা ক্যাপাসিটার যখন চার্জড হচ্ছে তখন কিন্তু সে এনার্জি স্টোর করছে। একটা ক্যাপাসিটার যখন চার্জড হচ্ছে তখন কিন্তু সে এনার্জি স্টোর করছে। তাহলে একটা ক্যাপাসিটার যখন ফুললি চার্জড হয়ে যায় তখন তার মধ্যে কতটা এনার্জি স্টোর থাকে। আমি যে এই যে কথাগুলো বলছি এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের কম্পিটিটিভ ফিল্ডের কোশ্চেন। যেমন এই যে কিউ ইকুয়াল টু সিভি, অর্থাৎ সিটাকে আমরা ক্যাপাসিটেন্স বলছি, এটা কিন্তু একটা কম্পিটিটিভ ফিল্ডের কোশ্চেন। নেক্সট হচ্ছে এই যে এনার্জি, কতটা এনার্জি স্টোর থাকে, এটাও কিন্তু কম্পিটিটিভ ফিল্ডে আসে এবং বহুবারই প্রশ্নটা দিয়েছে। তাহলে হাফ সি ভি স্কোয়ার, তাহলে একটা ক্যাপাসিটারের মধ্যে যে এনার্জিটা স্টোর থাকে এই যে ই ইকুয়ালস টু হাফ সি ভি স্কোয়ার। যখন ক্যাপাসিটারটা ফুললি চার্জড হয়ে যাচ্ছে তার মধ্যে কতটা এনার্জি স্টোর রয়েছে কি করে বের করব, হাফ সি ভি স্কোয়ার। সিটা হচ্ছে ক্যাপাসিটেন্স আর ভিটা হচ্ছে ভোল্টেজ, অর্থাৎ কত ভোল্টেজে সে অ্যাডজাস্ট করা আছে, লাগানো আছে, ফিট করা আছে সেইটা। তো এই ফর্মুলা দিয়ে আমরা খুব সহজেই ক্যাপাসিটারটার এনার্জি আমরা বের করে ফেলতে পারি। বেশ, আচ্ছা, এবার হচ্ছে কিছু কনভার্সন, এই কনভার্সনগুলো পরীক্ষাতে মাঝে মাঝে দিয়ে দেয়, আমাদের একটু মনে রাখতে হবে। এবং জেনারেলি এই তিনটেই দেয় পরীক্ষা, এর বাইরে খুব একটা আসে না। মানে আমি যতগুলো কোয়েশ্চেন দেখেছি যে এই তিনটেই দিচ্ছে। সেটা হচ্ছে মাইক্রোফ্যারাড মানে কত ফ্যারাড, বিখ্যাত প্রশ্ন। 1 মাইক্রোফ্যারাড মানে হচ্ছে 10⁻⁻⁶ ফ্যারাড। আমরা শুধু লাস্টেরটাই মনে রাখবো, মাঝখানের এই 1 বাই এইগুলো মনে রাখার দরকার নেই, আমি শুধু ক্যালকুলেশনটা ডিটেলসটা দেখিয়েছি। মাঝখানের এই লেয়ারটা মনে রাখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, আমাদের শুধু লাস্টের জিনিসগুলোকে মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে 1 মাইক্রোফ্যারাড, দেখো এই যে মিউ, এইটা না ইউ নয়, এটা দেখে মনে হচ্ছে ইউ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মাইক্রো, ঠিক আছে। তাহলে 1 মাইক্রোফ্যারাড মানে হচ্ছে 10⁻⁻⁶ ফ্যারাড, 10⁻⁻⁶ ফ্যারাড। নেক্সট হচ্ছে ন্যানোফ্যারাড, 1 ন্যানোফ্যারাড মানে হচ্ছে 10⁻⁹ ফ্যারাড। 1 পিকোফ্যারাড হচ্ছে 10⁻⁻12 ফ্যারাড। পিকোফ্যারাড কিন্তু পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ, মাইক্রোফ্যারাড আর পিকোফ্যারাডটা পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। সার্কিট বোর্ডে পিকোফ্যারাড অর্ডারে কিন্তু প্রচুর আমাদের ক্যাপাসিটার অ্যাডজাস্ট করা থাকে। আমি একটু ছবিটা দেখিয়ে দিই, আমরা আগে যে ছবিটা দেখছিলাম, এই দেখো এই যে এইগুলো যেগুলো দেখছো, এই যে এইগুলো সব হচ্ছে পিকোফ্যারাড অর্ডারে, ছোট ছোট। বেশ, তাহলে আমরা ক্যাপাসিটার বা ইলেকট্রোস্ট্যাটিক্সের থিওরি সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেলাম, আমরা ডিসকাশন করলাম। এবারে যেটা আমরা আসব সেটা হচ্ছে যে এই যে জিনিসটা আমরা স্টাডি করলাম এই রিলেটেড পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তো চলো,
প্রথমেই যে প্রশ্নটা দেখছি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইজ এ ড্যাশ কোয়ান্টিটি। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ব্যাপারটা কি? ওই যে একটা চার্জ রেখেছি, চার্জের আশপাশে একটা ফিল্ড তৈরি হয়েছে, তাহলে বলা হচ্ছে এই ফিল্ডটা কী ধরনের কোয়ান্টিটি। তাহলে অপশান কি রয়েছে? স্কেলার, ভেক্টর, টেনসর, নান অফ দিস। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। কেন ভেক্টর? তার কারণ ওই যে পজিটিভ থেকে বেরোচ্ছে, কোনো নির্দিষ্ট দিকে তো সে যাচ্ছে, তাহলে এই যে দিকটা রয়েছে তার মানে সে ভেক্টর কোয়ান্টিটি হয়ে যাচ্ছে। তার মানে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আসলে ভেক্টর কোয়ান্টিটি। নেক্সট হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইনসাইড সেল, স্ফেরিক্যাল সেল অফ ইউনিফর্ম চার্জ ডেন্সিটি। এরকম একটা স্ফিয়ার আছে, ঠিক আছে, এর ভিতরে এটা হচ্ছে হলো সেল, তাহলে এর ভিতরে ইলেকট্রিক ফিল্ড কত আমরা ডিসকাস করেছি, সেটা হচ্ছে 0। ওই যে গাড়ি দিয়ে যেটা বললাম এক্সাম্পলটা। নেক্সট হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য এসআই ইউনিট অফ ক্যাপাসিটেন্স। হুইচ ওয়ান ইজ দ্য এসআই ইউনিট অফ ক্যাপাসিটেন্স। দেখো আমরা কিউ ইকুয়ালস টু সিভি বলেছি, সিটা হচ্ছে ক্যাপাসিটেন্স, তাহলে সি সমান হচ্ছে কিউ বাই ভি, তার মানে কুলম পার ভোল্টও লিখতে পারি, আবার এটাকে আরেকটা নামে ফ্যারাড বলা হয়। তাহলে আমার আনসার হচ্ছে ডি, বোথ বি অ্যান্ড সি। নেক্সট হচ্ছে দ্য ইনস্ট্রুমেন্ট ইউজ টু স্টোর ইলেকট্রোস্ট্যাটিক চার্জ, সহজ প্রশ্ন, উত্তর হচ্ছে ক্যাপাসিটার, এক্ষুনি যেটা ডিসকাস করলাম আমরা। নেক্সট হচ্ছে ইন অর্ডার টু ইনক্রিজ ক্যাপাসিটেন্স ওয়ান শুড ইন্ট্রোডিউস বিটুইন প্লেটস মাইকা সিট। ওই যে বললাম যে দুটো প্লেটের মাঝখানে তুমি যদি ডাইইলেকট্রিক মিডিয়াম দিয়ে দাও তাহলে ক্যাপাসিটেন্সটা বাড়বে, তো আমরা এখানে মাইকা দিলে জেনারেলি সব থেকে বেশি ক্যাপাসিটেন্স পেয়ে থাকি। তো মোটামুটি আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সটা ডিসকাস করলাম, ডেলি লাইফ এক্সাম্পলগুলো বললাম এবং কিছু আমরা এমসিকিউ ডিসকাস করলাম। তো আশা করি মোটামুটি জিনিসটা তোমাদের কাছে একটা আইডিয়া তৈরি হয়েছে। স্যার একদিকে যেমন সময় শেষ, আমাদের টপিকও অলমোস্ট শেষ, মানে আজকের টপিক আমরা শেষ করে ফেলেছি। স্যার আজকে তাহলে ক্লাস এখানেই শেষ করতে হচ্ছে, অবশ্যই আপনার সাথে দেখা হবে নেক্সট ক্লাসে নেক্সট টপিক নিয়ে। ওকে স্যার, ভালো থাকবেন। আপনারাও সকলে ভালো থাকুন এবং অবশ্যই ভালো থাকার পাশাপাশি ভালো করে কিন্তু প্রিপারেশনটাও করতে হবে, কারণ এই যে সিচুয়েশন নর্মাল হচ্ছে, ধীরে ধীরে কম্পিটিটিভ ফিল্ডের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা যেখানে অনেক দায়িত্বপূর্ণ ডিউটি, দায়িত্বপূর্ণ কর্তব্য এক একজন আমরা পালন করতে যাব, তার আগে কিন্তু আমাদের এই এক্সাম অ্যাপিয়ার করতে হবে। সো আমাদের সেই জায়গাটাও তৈরি করতে হবে, প্রিপারেশনও সেরকমভাবেই কমপ্লিট করতে হবে। সময় হাতে খুবই কম, রাইস এডুকেশন আপনাদের পাশে রয়েছে। আপাতত এই পর্যন্তই, সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন চেতনা টিভি। নমস্কার।